শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ঢাকা বোর্ড 2020 এর বহু নির্বাচনে রসায়ন নিয়ে আলোচনা করব। আমাদের আজকে ঢাকা বোর্ডের যে বহু নির্বাচনীগুলো এসেছিল তার উপরে তো শিক্ষার্থীবৃন্দ যে বহু নির্বাচনীগুলো একটু লম্বা, একটু গণিতের সমস্যা বেশি, সেইগুলো আমরা একটু প্রশ্ন উঠিয়ে রেখেছি, আর বাকিগুলোর ছবি আপনাদের উঠিয়ে দিয়েছি। আমি ইউটিউবে ছবি পেয়ে যাবেন। আমরা আপনাদের এখন এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের 1 নাম্বার কোশ্চেনে বলা আছে 0.8 লিটার পানি আছে, 42 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। 1 ও 2 প্রশ্নের উত্তর দাও। এখানে ঘনমাত্রা কোনটা? এটা না ওইটা না ওইটা, ঘনমাত্রা বের করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, ঘনমাত্রা বের করার জন্য আমরা একটা সূত্র আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এরকম: W = SMV, এটা W, SMV / 1000। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সূত্রের সাহায্যে m এর মানটা বের করতে পারবো। এখানে কি কি আছে দেখি। V দেওয়া আছে 0.8 লিটার। তো আমরা যে সূত্রটা ব্যবহার করি এটা অবশ্য মিলিমিটারে। তো 0.8 লিটার, এটা যদি 0.8 লিটার হয় তখন এটা আর 1000 লাগবে না। লিটারে যদি থাকে তাহলে আপনার SMV লিখলেই হবে। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করবেন, যদি লিটারে থাকে নিচে 1000 দেওয়ার দরকার নাই, তখন সূত্র নেবেন এটা। সাধারণত মিলিমিটারে, তাই আমরা 1000 দিই। আর এরপরে W দেওয়া আছে, আমরা বের করব তো m, তাই তো? তাহলে শিক্ষার্থীবৃন্দ কি হবে? W/SV। তাহলে আমরা v এর মান পেলাম 0.8, এরপরে m হচ্ছে মলিকুলার মাস, যেটাকে বলি আমরা আণবিক ভর। তো শিক্ষার্থীবৃন্দ, আণবিক ভর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আভর, যেটা আণবিক ভর, সেটা এরকম 23 + 1 + 17 40। আর কিছু বলা আছে কিনা? 42 গ্রাম। তাহলে W 42 গ্রাম, এগুলো সব দেওয়া আছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা সবগুলো মান যদি বসিয়ে দিই তাহলে আমাদের উত্তর আসতেছে 42। আর S এর মান হচ্ছে আমরা বের করব, আমরা কি বের করতে চাই? আসলে S বের করতে চাই, মোলারিটি S। তাহলে S এখানে আসবে শিক্ষার্থীবৃন্দ, আর M এখানে আসবে। তো W, এরপর m এর মান 40, v এর মান হচ্ছে 0.8। আপনি সবগুলা মান বসায় দিলে, লিটারে যেহেতু ছিল 0.8 লিটার, এখন হিসাব করলে ক্যালকুলেটর যেটা বলবে সেটাই আমাদের অ্যানসার। আসুন আমরা ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখি কি হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আপনি হাতে ক্যালকুলেটর যদি না থাকে, আমার কাছে একটা আছে, আমি আপনাকে দেখাই। 4 × 2 = 42 ভাগ 40 ভাগ 0.8, 1.3125। আমাদের উত্তর আসে 1.3125। তো শিক্ষার্থীবৃন্দ, এত মোল আসে, তো আমাদের সঠিক উত্তর এখানে নাই। তাহলে এই ধরনের ক্ষেত্রে আপনি অ্যানসার কোনটা করবেন? আসলে অ্যানসার আপনি করার স্কোপই পাবেন না, সঠিক উত্তর নেই। তাহলে এখানে আমরা ও দিয়ে লিখে দিলাম। আপনি পরীক্ষায় অ্যানসার নাও করতে পারেন, যেগুলোতে ভুল থাকে আমরা অটো নাম্বার দিয়ে দিই। আর যদি মনে করেন যে স্যার এটা ওটার খুব কাছাকাছি, তাও দেওয়া যায়। ধরেন এখানে 1 2, এখানে 1 5, এটা কাছাকাছি বললে এটা হয় গ, কিন্তু সঠিক উত্তর না। এই জন্য আমি ও দিয়ে লিখে দিলাম। আপনি অ্যানসার নাও করতে পারেন, প্রশ্ন ভুল আছে। আর যদি এটাতে দেন তবুও ক্ষতি নাই, কারণ এটা আবার এটার কাছাকাছি, কারণ ওটা 5, এটা 0, ওটা 5, সেই হিসেবে গতে দিতেও পারেন। তবে আমি সঠিকটা বলে দিলাম। 2, উক্ত দ্রবণে 15 গ্রাম HCl যোগ করলে কত গ্রাম সোডিয়াম অবশিষ্ট থাকবে? HCl যোগ করলে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু এখানে যদি সঠিক উত্তর নেই, সঠিক নেই, এখানে সঠিক উত্তর নেই। প্রথমটা একটু ভুল পেয়ে গেলাম, লিখে রাখতে পারেন। আমি এটা পেয়েছি, এত পেয়েছি, এত m। তো যাই হোক, 2 বলেছে যে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে আমরা বিক্রিয়া করাবো HCl। তাহলে কি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তো শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে এটা 40, আমরা একটু আগে ভর বের করে দেখাইছি আপনাদের, আর এটা হচ্ছে 35.5। তো আমাদের কি বলেছে যে 15 গ্রাম HCl যোগ করলে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে কতটুকু। তাহলে আমরা এই হিসাবটা করি এরকম যে 35.5 HCl বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, এত গ্রাম এত এর সাথে। সুতরাং 1 গ্রাম 40 / 35.5 গ্রাম সেলসিয়াসের সাথে। আর এখানে আমরা 15 গ্রাম
15 কতের সাথে 40 গুণন 15 ডিভাইড বাই 35.5 গ্রামের সাথে। আমরা এখন ক্যালকুলেটরে হিসাব করলে যেটা পাবো দেখা যাক সেটা কি পাই। 40 গুণন 15 ডিভাইডেড বাই 35.5, তাহলে আমাদের কি আসলো 40 গুণন 15, ওটা 600 আসবে আর কি, 4 15 60, 600 ভাগ 35.5, 16.9 আসছে আমাদের। তা আমরা এটা পেলাম 16.9, তার মানে এক নাম্বার ভুল। শিক্ষার্থীবৃন্দ আমি পেলাম 16.9। তো সুবিধাটা কি দেখেন, এক নাম্বারটা ভুল, তার মানে এক নাম্বার ভুল থাকলে কি সুবিধা, এক নাম্বারটা হবে না, 2 আর 3, তাহলে সঠিক হবে এক নাম্বারটা ভুল, এটা ভুল, তখন 2 আর 3 যে অপশনে আছে শিক্ষার্থীবৃন্দ সেটা হচ্ছে গ, তাহলে হচ্ছে গ। তার মানে উৎপন্ন লবণটি ক্ষারীয় প্রকৃতির, তাহলে আমাদের এক নাম্বারটা ভুল, উৎপন্ন লবণটি ক্ষারীয় প্রকৃতির, আমাদের লবণ তো আসছে নিরপেক্ষ প্রকৃতির, তাহলে কেমন হলো 2 নম্বরে এটা আমাদের কি কি ভুল আসলো, আমাদের সঠিক উত্তর আসবে 1 এবং 3। আচ্ছা আমাদের বলেছে 15 গ্রাম, এত গ্রাম অবশিষ্ট থাকবে, আচ্ছা ব্যবহার হবে এত গ্রাম, আর অবশিষ্ট থাকবে কত, আমরা যদি বাদ দিই তাহলেই পাবো, ঠিক আছে 40 থেকে আমরা এটা বাদ দিব, এটা ব্যবহার হবে 40 বিয়োগ 16.9, 1 8 6 7 3 10 তাহলে 1 2 2 4 23 এইটুকু আমাদের দেখছি যে এত গ্রাম সরিষা, আমরা কি দেখলাম যে 45.5 এসএল বিক্রয় করে 40 গ্রামের ছোট মাছের সাথে আমাদের কি বলেছে যে এত গ্রাম 15 গ্রাম এসএল যোগ করা হয়েছে, তাহলে একে কত 15 কত, তাহলে আমরা হিসাব করে যেটা পেলাম 16.9। সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার হবে 16.9, তো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু আমাদের 25 এত অবশিষ্ট বলেছে। আমরা কি বলেছি যে উক্ত দ্রবণে, আচ্ছা ওখানে 42 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, 42, তাহলে 42 থেকে বাদ দিব আমরা, আছে 42 থেকে বাদ দিলে কি থাকছে এখানে 25.1। আচ্ছা আমাদের এই হিসাবটা অবশ্য আরেকটু দশমিকের পরে বেশি ঘর আসে, 16.9014 এরকম আসে, যাই হোক 9014 16.9 আমরা আমাদের জিনিস ছিল কতটুকু 42 গ্রাম, ছোট মাছ হচ্ছে 42 গ্রাম, তাহলে কি হচ্ছে 1 আর 6 7 5 12 তাহলে 1 আর 2 25.1, আর এখানে আছে 25.56। আচ্ছা যাক কাছাকাছি আমরা এটা দিলাম, তাহলে আমাদের সঠিক উত্তর আসে 1, এটা মানে ওদের ওই যে প্রথমটা একটু ভুল আছে এইজন্য এটাও ভুল হয়েছে, আর এই লবণটি বলছে ক্ষারীয় প্রকৃতির, মিথ্যে কথা, এটা নিরপেক্ষ লবণ, নিরপেক্ষ। শিক্ষার্থীবৃন্দ আমাদের কথার মধ্যে একটু ত্রুটি ছিল, আমাদের এটা ভুল আর এটা ঠিক আছে। উক্ত লবণটির ভর এত, উক্ত লবণটি মানে সোডিয়াম ক্লোরাইডের ভর কত, তো সোডিয়াম ক্লোরাইডের ভর যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এই 15 ব্যবহার হয়েছে এর সাথে, তাহলে 15 আর 16 উৎপন্ন লবণটির ভর কত, তাহলে আমরা এখানে কি দেখলাম লবণ হয়েছে কতটুকু এইটা, তো আমাদের ব্যবহার হয়েছে কোনটা 15 গ্রাম, তাহলে লবণ এখানে কতটুকু আসছে, এটার ভর যদি আমরা বের করি 23 যোগ 35.5, তাহলে কি হয় 5 3 8 5 58.5। তো শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে দেখছি যে আমরা তো 15 ব্যবহার করেছি, তার মানে এখানে অবশ্যই থাকছে এটা মানে এই সেল শেষ হয়েছে, তো এই সেল লিমিটিং বিক্রিয়া 35.5 থেকে আমরা পেয়েছি 58.5 লবণ, তাহলে একে কত আর আমাদের এই 15 কত 15 গ্রাম 15 দ্বারা, তাহলে একবার গুণ করলে দেখি কি হয় 58.5 গুণন 15 ডিভাইডেড বাই 35.5 24.7, ঠিক আছে এটা কাছাকাছি আসে, এটা আমরা নিয়ে নিলাম, মানে ওদের ছোটটা প্রথমটা ভুল হতে এটা কাছাকাছি গেছে, তাহলে আমাদের এটার সঠিক উত্তর হচ্ছে গ, 1 আর 3 ঠিক, 1 আর 3 ঠিক, তার মানে গ। আচ্ছা এরপরে শিক্ষার্থীবৃন্দ অন্য যেগুলো আমরা লিখি এগুলো ছোট ছোট গুলো মুখে মুখে বলা যাবে উত্তর, আমরা সেটা বুঝে বুঝে দিচ্ছি আপনাদের, আর যেগুলো বড় সেগুলো আপনাদের হিসাব করে আমি দেখাই দেব, তাহলে আপনাদের সময়টা সেভ হবে, এইজন্য আমি বড় করে উঠায় রাখছি যেন আপনাদের একটু সুবিধা হয়। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ এবার 3 নাম্বার বলেছে
এই কপার সালফেটের আপেক্ষিক আণবিক ভর কত? কপার সালফেট, তো এটা কিছুই না, কপার সালফেটের আপেক্ষিক আণবিক ভর, কপার সালফেট বলেছে এটা, তো আপনি হিসাব করবেন 63.5 যোগ 32 যোগ 4 16 64, এটা হিসাব করলে আপনি যেটা পাবেন সেটা 159.5, এটা কিছুই না। তো শিক্ষার্থীবৃন্দ, যেটা কিছুই না আমি দ্রুত করে লিখি 3 এর ঘ। আপনাদের কাছে প্রশ্ন দেওয়া আছে 4, কারণ আমি ওটাও মাথায় রাখতেছি যে আমি 25 মিনিটে দিতে পারি কিনা, তবেই তো আপনি পারবেন। সোডা অ্যাশের সংকেত কোনটা? সোডিয়াম অ্যাশ মানে বাবা, সোডা অ্যাশ মানে সোডিয়াম কার্বনেট, সো আপনি খ অ্যানসার দিয়ে দিবেন, যেগুলো নলেজ সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। কোনটি সমযোজী যৌগ? এখানে অনেকগুলো যৌগ আছে, তার মধ্যে যেমন আছে HCl, এরপরে আছে ধরেন আমরা দেখছি সেগুলো ধাতু অধাতু আছে। আপনারা তো জানেন ধাতু অধাতু থাকলে সেগুলো হবে আয়নিক, তাহলে HCl যেটা আছে সেটা, এটা দুটো অধাতু, সো আপনি দেখেই বুঝতে হবে যে কোনটা হবে আমাদের। তাহলে সোডা HCl হচ্ছে ক আছে 5 এর ক, কারণ এটাই শুধু দুটো অধাতু মিলে, অন্যগুলো ধাতু আছে সামনে, সবার সামনে। 6 বলছে কার্বন ডাই অক্সাইডের সুপ্ত যোজনী কত? তো শিক্ষার্থীবৃন্দ, কার্বন ডাই অক্সাইডে কার্বনের যোজনী তো 4, তো সুপ্ত যোজনী মানে কি? 4 বিয়োগ 4, মানে সুপ্ত যোজনীর সঙ্গে মানে শর্তটা কি জানেন তো? সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ বিয়োগ কার্যকরী, মানে সক্রিয়। 4 বিয়োগ 4, সর্বোচ্চ কার্বনের 4, এখানেও 4, তাহলে 4 থেকে 4 বাদ দিলে 0। তো শিক্ষার্থীবৃন্দ 6 আমরা পেলাম ক। 7, 1 মোল মিথেন পড়ালে কত কিলোজুল তাপ উৎপন্ন? এটা মুখস্থ রাখতে হবে, 890 কিলোজুল, এটা আপনার মুখস্থ রাখতে হবে, মিথেন থেকে কতটুকু তাপ পাওয়া যায়। এরপরে শিক্ষার্থীবৃন্দ আমি 8 এ চলে যাচ্ছি, ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর কয়টি? তো আপনারা সবাই জানেন যে ক্যালসিয়ামের 20 শক্তি স্তর 4টি হয়। কিভাবে বলেন তো? ওই যে 2 8 8 2, 4টি। কয়টি শক্তি স্তর? 4টি। তাহলে এখানে আমরা একবারেই গ লিখে দিলাম, আমাদের সঠিক উত্তর গ। এরপরে শিক্ষার্থীবৃন্দ আমরা 9 এ গেলাম, 9 এ বলছে যে ভূত্বকে সোডিয়ামের পরিমাণ, এটা মুখস্থ রাখতে হবে 3%, তো আমাদের 3% এখানে গ। এরপরে 10 এ শিক্ষার্থীবৃন্দ আছে যে 10 এ বি মৌলটি, 10 এর বি তাহলে কি আমরা একটু সবাই খেয়াল করি, 10 আবার স্টেনের সাহায্যে। তো আপনারা জানেন যে 14 এর পরে যেটা সেটা ফসফরাস হয় 15, আর এটা যদি আমার জানার শখ হয় তাহলে এটা অ্যালুমিনিয়াম, এটা 13। এই দুটো আমাদের অজানা। তো আমাদের এখানে বলেছে কি প্রশ্ন বাবা, আমাদের 10 এ বলেছে বি মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ে এবং কোন গ্রুপে অবস্থিত, তাহলে বি হচ্ছে 15। তাহলে 15 যদি হয় তাহলে আপনারা তো জানেন যে পি যেহেতু 15, তাহলে এটা কি হবে? আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 2 2 4 6 10 2 12 3p3। এই যে আমরা সর্বোচ্চ 3 নম্বর স্তরে গেছে 3, আর কয় নম্বরে? 3 এর এখানে আপনারা জানেন এস আর পি তে যদি যায় তাহলে 2 যোগ 3 যোগ 10 15, এই হচ্ছে 15 আর এটা 3, মানে 3 নং শ্রেণী, 3 নং পর্যায়, 3 নং পর্যায় আর শ্রেণী 15, এটা শ্রেণী। তো আমরা বুঝলাম এটা সহজ। তো এটা আপনাদের খ তে উত্তর আছে, খ। এই দেখেন 10 এর খ তে আমরা আগে লিখে রাখছি পর্যায় 3 গ্রুপ 15। 11 উদ্দীপকের এ মৌলে, এ বলতে বাবা কোনটা? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি? এটা তো হচ্ছে বক্সাইড, ঘ। তো এইভাবে আমরা দ্রুত করে ফেলবো। 11 চলে গেল। এরপরে 12 বলেছে যে মরিচার সংকেত। শিক্ষার্থীবৃন্দ, মরিচার সংকেত আপনারা সবাই জানেন যে এটা Fe2O3 NO ওয়াটার, আমরা ক্লাস 8 থেকে আপনাদের পড়ায়, আমার বিশ্বাস সকলে এটা পড়ার কথা। গ, এটা এখানে গ হিসাবে আছে। তারপরে আমরা 13 তে চলে গেলাম। 13 বলছে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো যে জিনিসগুলো আছে তার মধ্যে পানি শুধু মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অন্যগুলা আমরা আয়নিক যৌগ, ওটা স্ট্রং তড়িৎ বিশ্লেষ্য। শুধু পানি খুব অল্প আয়নিত হয়, আপনারা জানেন যে আয়নিত হতেই চায় না, খুব কম, মৃদু অল্প আয়ন হয়। তো যাই হোক, আমরা 13 পর্যন্ত করলাম, আমরা খুব শীঘ্রই সবগুলো করে ফেলবো। আমি দেখছি যে আমি 25 মিনিটে পারি কিনা। শিক্ষার্থীবৃন্দ, আমি একটু তাড়াহুড়া করছি যে আমি না পারলে আপনি কিভাবে পারবেন। তাই 13 পরে এই 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। শিক্ষার্থীবৃন্দ, আমি 14 তে চলে গেলাম। 14 বলছে যে আমাদের এখানে একটা জিনিস এরকম দিয়েছে, HCHO। আপনারা জানেন যে এটা ফর্মালডিহাইড। এখান থেকে একটা পলিমার পাওয়া যায়, তার নাম ডেরলিন। এখান থেকে পাওয়া যায় ডেরলিন, আপনাদের বইয়েও আছে ডেরলিন। এটা পলিমার পাওয়া যায় ফর্মালডিহাইড থেকে, এটা ঘ আছে। সো আমি 14 ঘয়ে দিলাম। শিক্ষার্থীবৃন্দ, 15 বলেছে পানির স্থায়ী ক্ষরতার জন্য দায়ী কোনটি।
তো স্থায়ী ঘনতার জন্য দায়ী হচ্ছে সালফেট আর ক্লোরাইড। যেমন ধরুন ক্যালসিয়াম সালফেট, আর একটা আছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম মানে ক্লোরাইড। আচ্ছা আমাদের এখানে অবশ্য এটা আছে 1, এটা আছে 3, আর এখানে 2 যেটা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের বলেছে কি জানেন, আমাদের বলে স্থায়ী ক্ষারতা। স্থায়ী ক্ষারতা হচ্ছে এই দুটো, ক্লোরাইড আর সালফেট, আর বাইকার্বনেট হচ্ছে অস্থায়ী ক্ষারতা। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা 15 1 এবং 3 কে ধরলাম, সেটা হচ্ছে গ। এবার 16তে চলে গেলাম। 16 হচ্ছে Ko2 এর জারণ সংখ্যা। Ko2 এ অক্সিজেনের জারণ সংখ্যা, অক্সিজেনের জারণ সংখ্যা। তো শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা কি যদি x ধরি তাহলে 2x + 1 = 0, 2x = -1, x = -1/2। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের 16 নম্বরে যেটা -1/2 সেটা হচ্ছে গ, দিয়ে দিলাম গ। এবার 17তে চলে আসলাম। 17 বলছে কোনটি জারক পদার্থ। তো জারক মানে যে ইলেকট্রন ছেড়ে দেয়, যে ইলেকট্রন ছেড়ে দেয় সে বিজারক, আর যে গ্রহণ করে সে জারক। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখেন কতে দেওয়া আছে জিঙ্ক, ধাতু মাত্রই বিজারক, এটা জারক হওয়ার সম্ভাবনা নাই। এরপরে আছে ক্লোরাইড, সেল মাইনাস, ইলেকট্রন গ্রহণ করতে পারবে না যেহেতু গ্রহণ করে ফেলেছে। গতে এরকম আছে অক্সিজেন 2 এর উপরে মাইনাস, কেউ গ্রহণ করেছে করতে পারবে না। তবে ঘ এরকম দেওয়া আছে, তাহলে এ আরেকটা গ্রহণ করতে পারবে, কারণ কপারের 2 ধরনের আয়নি হয়, তার মানে এইটা উত্তর, তার মানে ঘ। এরপরে শিক্ষার্থীবৃন্দ 18 তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে পরিণত হয়। ডেফিনেটলি ট্রু। এখানে আন্তঃআণবিক শক্তি হ্রাস পায়, হ্যাঁ একটু একটু করে কাঁপে, কাঁপার পর আন্তঃ হ্রাস পায়। এরপর অণুর গতিশক্তি বৃদ্ধি পায়। আরেকটা বলছে আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায় না, আন্তঃআণবিক দূরত্ব তো বেড়ে যাবে, অণুগুলো দূরে দূরে যাবে, এই জন্য 3 হচ্ছে মিথ্যা। তো 3 মিথ্যা, তাহলে 1 আর 2 সত্য। ক শিক্ষার্থীবৃন্দ যেটা মিথ্যা সেটা যে যে জায়গায় থাকবে সব বাদ। যেমন এখানে ছিল ধরেন 1 3 2 3 1 2 3, এটা সব মিথ্যা। এই জন্য মিথ্যা পেলে সুবিধা বেশি, যেখানে 3 থাকবে তার সর্বগোষ্ঠী বাদ। এবার 19-এ চলে গেলাম। 19 বলেছে ক্যালসিয়াম কার্বাইড। শিক্ষার্থীবৃন্দ এরকম একটা আছে যে ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি, আপনারা জানেন যে অ্যাসিলিন তৈরির বিক্রিয়া। এখান থেকে আমরা আপনাদেরকে এভাবে 12 অধ্যায় বিক্রিয়াটা এখনো আছে, আগেও ছিল। সো এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা এখানে আমাদের যেটা বলেছে সেখানে আমাদের ওই জায়গাতে একটা এ দেওয়া আছে, হ্যাঁ এখানে একটা এ দেওয়া আছে, তার মানে যারা যারা বিক্রিয়া পারেন তারা বুঝতে পারছেন যে অ্যাসিটিলিন। সো ক, উত্তর হচ্ছে ক। এরপরে 20-এ চলে গেলাম। কোন মৌল রঙিন যৌগ তৈরি ব্যবহৃত হয়? রঙিন যৌগ তৈরি ব্যবহৃত হয় আয়রন, অবস্থান্তর যারা। তো এখানে অবস্থান্তর মৌলের মধ্যে আয়রন আছে, সিলিকন, অ্যালুমিনিয়াম, ফসফরাস, এরা না আয়রন, ফ্লোরিন এরা না। তাহলে ঘ মানে গ আমাদের হিসেবে গ, গ হচ্ছে আয়রন। যারা অবস্থান্তর মৌল আপনারা জানেন যে যারা গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এর মধ্যে অবস্থান করে, তো এরা সেটা। এরপরে বলেছে যে আমরা চলে আসছি 21-এ। 21 বলছে টয়লেট ক্লিনারের মূল উপাদান, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, মুখস্থ রাখবেন তাহলে হবে 21 ক। 22 বলেছে কেরোসিন ও মোমের মূল উপাদান, আপনারা জানেন হাইড্রোকার্বন, কেরোসিন বা মোম এরা হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন আছে খতে, এগুলো আপনাদের সোজা। 23 বলেছে তুতের সংকেত, আপনারা সবাই জানেন তুতের সংকেত কপার সালফেট 5 অণু পানি, এটা সবাই জানেন। সো এটা ঘ। এরপরে একটা প্রশ্ন আসছে যে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস ক্লোরিন 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ব্লিচিং পাউডার তৈরির বিক্রিয়া হয়। তো এখানে আমরা দেখছি হ্যাঁ ব্লিচিং পাউডার এটা জীবাণুনাশক হিসাবে কাজ করে। আরেকটা ভুল তথ্য দেওয়া আছে বিজারণ বিক্রিয়ায়, না বন্ধু এটা জারণ বিক্রিয়ায়, কারণ এখানে অক্সিজেন জীবাণুকে মেরে ফেলে, জারণ বিক্রিয়া হয় এই জন্য, বা অক্সিজেন যেটা সেটাই কোনো বস্তুকে রঙিন থেকে বর্ণহীন করে, দাগ তুলে ফেলে, এই জন্য এখানে 2 আছে বিজারণ, তার মানে 2 মিথ্যা, সত্য 1 এবং 3। সেই হিসাবে 24-এর খ, 24-এর খ। এরপরে 25-এ চলে গেলাম। কোনটি ক্ষার নয়? এখানে দেওয়া আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যে যারা যোজনী 1 এর হাইড্রোক্সাইড বা 2 এর হাইড্রোক্সাইড এরা ক্ষার। তবে আয়রনও 2 এর হাইড্রোক্সাইড, কিন্তু আয়রনটা দূরের, এরা স্ট্রং না, কারণ আমাদের ওই যে স্ট্রং সিরিজ তো আপনাদের দেখাইছে, কে না কে এরকম না একটা সিরিজ আছে না আমাদের, কে না কে, ম্যাকগাইভার এলো, যেন ফিরে, এই যে আয়রন অনেক দূরে, তাই আয়রনের হাইড্রোক্সাইডটা এটা ক্ষার হবে না, এমনি ক্ষারক হবে কিন্তু ক্ষার নয়। তাহলে ক্ষার নয় হচ্ছে আয়রন হাইড্রোক্সাইড, যেহেতু এটা স্ট্রং ধাতু নয়। খ। তো শিক্ষার্থীবৃন্দ এইভাবে আপনাদের আমরা অবজেক্টিভ বলে সারিয়ে দিব, আমার বিশ্বাস আপনাদের উপকার হবে। অবজেক্টিভ শিখলে সবগুলো চ্যাপ্টারের নলেজ বাড়ে, তারপরে আমরা সাবজেক্টিভেও যাব। আগে আমরা অবজেক্টিভ শিখে নিই। তো আমরা চেষ্টা করব আপনাদের রেগুলার এরকম একটি করে ক্লাস করে দেওয়ার। তো শিক্ষার্থী বন্ধু আপনারা ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে
আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আপনার প্রয়োজনে আপনি সাবস্ক্রাইব করবেন। আমি নিয়মিত আপনাদের বহু নির্বাচনী ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।